ক্যান্সার নো অ্যান্সার এই তথ্যটা বা এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। সব ক্যান্সারই সারিয়ে দেওয়া সম্ভব। কিউরেবল ডিজিজের মধ্যে কিন্তু ক্যান্সার আছে। ক্যান্সার কিন্তু সম্পূর্ণভাবে সেরে যায়। ক্যান্সার তো বাড়ছেই, ভীষণভাবে বাড়ছে। এইগুলোই প্রধান কারণ ক্যান্সার বাড়ানো। প্রতি 1 লাখে প্রায় 100 জন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাব। ক্যান্সার আর নিশ্চিত মৃত্যু নয়, ক্যান্সার মানে নো অ্যান্সার সেই দিন এখন শেষ হয়েছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করালে ক্যান্সারের মতো মারণ ব্যাধি আটকে দেওয়া সম্ভব, এমনকি সম্পূর্ণ সেরেও যায় ক্যান্সার। কি করে বুঝবেন এই মারণ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধছে? কিভাবে সচেতন হবেন? কোথায় কিভাবে চিকিৎসা করাবেন? ক্যান্সার ও তার চিকিৎসার খুঁটিনাটি নিয়ে বিস্তর আলোচনা করেছেন ক্যান্সার বিশেষজ্ঞ তথা আরজিকর হাসপাতালের প্রফেসর ডক্টর শান্তনু আচার্য। প্রথম পর্বে তিনি কি বললেন, চলুন সেটা শুনে নিই আমরা। ক্যান্সার নো অ্যান্সার এই তথ্যটা বা এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। ক্যান্সার যদি আমরা যদি আর্লি স্টেজে ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি, তাহলে সব ক্যান্সারই সারিয়ে দেওয়া সম্ভব। যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটা লিস্ট আছে, তাতে কিউরেবল ডিজিজের একটা লিস্ট আছে। সেই কিউরেবল ডিজিজের মধ্যে কিন্তু ক্যান্সার আছে। ক্যান্সার কিন্তু সম্পূর্ণভাবে সেরে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে ক্যান্সার আমাদের ধরাই পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক অ্যাডভান্স স্টেজে, স্টেজ 4, স্টেজ 3। এবার এই স্টেজে গিয়ে তখন ট্রিটমেন্ট করাটা বেশ কষ্টসাধ্য হয়। এবং সেইখানে গিয়েই পেশেন্টকে আলটিমেটলি হয়তো বাঁচানো যায় না। ম্যাক্সিমাম ক্যান্সারই আসে স্টেজ 4-এ। এবারে আমাদের দেশে তো সেই ক্ষেত্রে ওই রকমই বলা হয়ে থাকে যে ক্যান্সার মানে নো অ্যান্সার, কিন্তু ব্যাপারটা আদতেও তা নয়। স্টেজ 1-2-তে যদি ক্যান্সার আমরা ধরতে পারি, তাহলে সেই ক্যান্সার আমরা সারিয়ে দিতে পারি। হ্যাঁ, ক্যান্সার তো বাড়ছেই, ভীষণভাবে বাড়ছে। তার মধ্যে প্রধান কারণ আমার মনে হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এই যে আমাদের পরিবেশ দূষণ, এইটা একটা মারাত্মক কারণ হচ্ছে ক্যান্সার এইভাবে বাড়াবার। তারপরে বিভিন্ন ধরনের এই পরিবেশ দূষণের ফলে জীবনযাত্রার পরিবর্তন। আমরা এখন কি খাচ্ছি আপনি বলুন না। আমাদের খাওয়া দাওয়ার পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। প্রচুর পরিমাণে আমরা ফাস্ট ফুড খাই, প্রচুর পরিমাণে কালার্ড ফুড খাচ্ছি। এবার এই যে খাবারগুলো আমরা খাচ্ছি, তার মধ্যে কি রাসায়নিক যাচ্ছে সেগুলোকে আমরা কেউ জানি। কিন্তু আমরা আমাদের নিত্যকার যে কাজ, আমাদের যে রুটিন, আমাদের কাজ করতে হচ্ছে, কোথায় খাবো, আমরা একটা কিছু খেয়ে নিচ্ছি বাইরে। তা এই রকম বহু ধরনের উদাহরণ আছে যেগুলোতে আমাদের জীবনযাত্রা, যদি খুব সংক্ষেপে বলতে হয়, জীবনযাত্রার পরিবর্তন 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমাদের এই যে এনভায়রনমেন্ট পলিউশন, মানে আমাদের যে দূষণ, এইগুলোই প্রধান কারণ ক্যান্সার বাড়াবার। ক্যান্সার যে বাড়ছে, এটার মানে প্রতি 1 লাখে, মানে আমরা 100,000 বলি, প্রতি 1 লাখে প্রায় 100 জন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। এবং এটা দেখা যাচ্ছে যে ডেথ মানে প্রতি রিস্ক কত, মানে ভারতবর্ষে প্রতি 9 জনের মধ্যে 1 জন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি, লাইফ টাইম রিস্ক ভীষণ বেড়ে যায়। এই পরিসংখ্যানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্যান্সার কীভাবে বাড়ছে। প্রতি 9 জনের মধ্যে 1 জনেরই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এবং 1 লাখে প্রায় 100 জন ব্যক্তিরই এখন বর্তমানে ক্যান্সার রয়েছে ভারতবর্ষে। তো ভাবতে পারছেন তাহলে কত লোক ভারতবর্ষে ক্যান্সার আক্রান্ত। ইউজুয়ালি আগে ছিলই যে কিছু ক্যান্সার, যেমন সার্ভাইকাল ক্যান্সার, সেটা গ্রামের মহিলাদেরই বেশি হতো, কারণ তাদের হচ্ছে যে অ্যাওয়ারনেস, যে ক্যান্সার সম্পর্কে যে ধারণা, সেইটা ক্যান্সার সম্পর্কে তাদের কাছে যে পরিষেবা, সেইগুলো অনেকটা কম ছিল। তো এই জন্য সার্ভিক্স ক্যান্সার গ্রাম অঞ্চলে, আমিও গ্রাম অঞ্চলে যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেখানে ছিলাম বেশ কিছুদিন। তো সেখানে আমরা দেখেছি যে ক্যান্সার সার্ভিক্স ভীষণ বেশি। তার প্রধান কারণ হচ্ছে ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাব। এবার সচেতনতার কেন অভাব, সেই মানে কন্ট্রাডিকশন আমি এখন যাব না, কিন্তু সচেতনতার বিশাল অভাব আছে। আর 2 নম্বর কথা হচ্ছে যেটা এখন হচ্ছে যে এই গ্রামগঞ্জে, যেখানে ক্ষেত খামার যেগুলো আছে, সেখানে তো চাষ হচ্ছে প্রচুর। এবার এই চাষে ভীষণভাবে কীটনাশক ইউজ করে।
এই যে কীটনাশক ইউজ হচ্ছে ভীষণভাবে, আমি মাঝখানে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা সমাজসেবীদের অনুষ্ঠান, এবং সেখানে কথা হচ্ছিল একজন নদী বিশেষজ্ঞ, আমি নাম বলতে চাই না, তিনি বলছিলেন, খুব সুন্দরভাবে বলছিলেন যে এখন মানে ওনারা যখন ছোট ছিলেন তখন যে মাঠের আল দিয়ে হাঁটছেন তখন সেখানে গেরি গুগলি এসব পাওয়া যেত, কিন্তু এখন গেরি গুগলি আর কিচ্ছু পাওয়া যায় না। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই যে সমস্ত এই যে একটা জীব গেরি গুগলি, এগুলো তো একটা জীবের জীবনের উদাহরণ, তো সেইগুলো সব মরে গেছে, মানে তারা মারা যাচ্ছে এবং সেটা নেই, পাওয়া যাচ্ছে না। সেটা এই হচ্ছে কীটনাশক প্রচুর পরিমাণে ইউজ করার জন্য। এবার কীটনাশক কেন ইউজ হচ্ছে, কী হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এই কীটনাশক ইউজের জন্য গ্রামে কিন্তু ক্যান্সার ভীষণভাবে বাড়ছে। ক্যান্সারের WHO 7 সায়েন্স বলেই দিয়েছে এগুলো, সেটাও ওই সচেতনতার অভাব, মানে সবার কাছে হয়তো যায় না বা সবাই সেটা শোনেও না। এখন তো আমরা মানে টিভি দেখি বা সব কিছুই দেখি, মানে যেগুলোতে আমাদের মনের রঞ্জন হয় সেই সমস্ত ব্যাপারগুলোই দেখি, এনজয়মেন্ট, কিন্তু শিক্ষা ব্যাপারগুলো তো দেখি না। তো 7টা সাইন আছে, সেই সাইন যেমন হচ্ছে ধরুন আপনার গলার স্বরের হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, এবং এই যে গলার স্বরের পরিবর্তন হচ্ছে এবং এটা আপনি লোকাল ডাক্তারবাবুকে দেখাচ্ছেন ENT-কে, কিন্তু আপনার কমছে না। তারপর ধরুন আপনার ওজন হঠাৎ করে ভীষণভাবে কমে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, বা ওজন ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তারপরে কোনো একটা সিমটম ধরুন সেটা পারসিস্ট করছে কিন্তু সেটা কমছে না, অনেক দিন ধরে আছে, আপনি ওষুধ খাচ্ছেন, যেমন হচ্ছে মলদ্বারের ক্যান্সার এখন ভীষণভাবে বেড়ে গেছে, রেকটাল ব্লিডিং, সেই রেকটাল ব্লিডিং রয়েছে কিন্তু কমছে না। পুরুষদের মানে পুরুষ নাই যাই হোক, মানে ইউরিনের অসুবিধা, ডিফিকাল্ট ইন ইউরিন, কিছু মানে সেটা বহুদিন ধরে রয়েছে। কোনো একটা জায়গায় ব্যথা, বিশেষ করে কোনো হাড়ের ওপরে ব্যথা, এই ব্যথাটা একটা খুব ইম্পর্ট্যান্ট লক্ষণ হচ্ছে ক্যান্সারের, এবং এই ব্যথা বহুদিন ধরে রয়েছে, কিছুতেই কমছে না, আপনি খালি পেইন কিলার খেয়ে যাচ্ছেন। তো এইগুলো দেখে, বা খাদ্য মানে খাওয়ার অসুবিধা, খেতে পারছি না, গিলতে অসুবিধা হচ্ছে। তারপরে মহিলাদের ক্ষেত্রে আছে সাদা স্রাব হওয়া, তারপরে এক্সেসিভ ব্লিডিং হওয়া, বা পোস্ট মেনোপোজাল ব্লিডিং, মাসিক শেষ হয়ে গেছে গিয়ে আবার ব্লিডিং হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের সচেতন হতে হবে যে এই রকম কোনো সিমটম যদি আমাদের থাকে এবং সেটা পারসিস্ট করছে, থেকে যাচ্ছে চিকিৎসা সত্ত্বেও, আমাদের যে সাধারণ চিকিৎসা আমরা করছি সেখানে কিন্তু আমাদের ক্যান্সার আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেটা শুধু মানে রুগীদের যারা পেশেন্ট তাদের যে কনসাস হলেই হবে তা নয়, যারা চিকিৎসা করছেন তাদেরও কনসাস থাকতে হবে যে এই পেশেন্টটা এতদিন আমি চিকিৎসা করছি, সে সারছে না, কিছু না বলে না রেখে দিয়ে তাকে উপযুক্ত জায়গায় ট্রান্সফার করে দেওয়া। প্রথম করণীয় হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং। এবারে ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য আপনি কোথায় যাবেন, এটা একটা বিশাল প্রশ্ন, এবং যার কাছে যাবেন তিনিই বা ঠিকমতো বলতে পারবেন কি না। তো আমার মতে সবথেকে ভালো হচ্ছে প্রত্যেক মেডিকেল কলেজে ক্যান্সার একটা ক্লিনিক হয়ে গেছে ডিস্ট্রিক্ট, এবং সেটা শুধু মেডিকেল কলেজে না, ডিস্ট্রিক্ট অঙ্কোলজিও তৈরি হয়েছে, মানে প্রত্যেকটা জেলাতে সরকার থেকে একটা ডিস্ট্রিক্ট অঙ্কোলজি খোলা হয়েছে। সেইটার খোঁজ রাখতে হবে এবং সেখানে গিয়ে তাদের উপসর্গ জানাতে হবে। এবার সেই ডিস্ট্রিক্ট অঙ্কোলজিতে যে ডাক্তারবাবুরা আছেন তারা দেখবেন, দেখে তাদের যদি মনে হয় তারা সেখান থেকেই সমস্ত কিছু পরীক্ষা করবেন। যদি তাদের মনে হয় যে না, এটা আমাদের দ্বারা এখানে সম্ভব হবে না, তাহলে তাদেরকেও বলা আছে যে কোথায় পাঠাতে হবে, সমস্ত গাইডলাইন দেওয়া আছে সরকারের পক্ষ থেকে, তারা সেই গাইডলাইন মেলে সেই পেশেন্টকে অন্য জায়গায় পাঠিয়ে দেবেন। সুতরাং আমি সবসময় বলবো, বিশেষ করে গ্রাম অঞ্চলে কোনো অসুবিধা আপনারা যদি দেখছেন যে আপনি সারছে না, যেমন হচ্ছে মহিলাদের খুব কমন হচ্ছে স্তনে কোনো একটা লাম্প থাকা, মানে টিউমার থাকা, সেটা আপনার কমছে না, পারসিস্টেন্ট রয়েই যাচ্ছে, আপনি দেরি করবেন না, আপনি আপনার লোকাল হাসপাতালে যে ডিস্ট্রিক্ট অঙ্কোলজি সেন্টার সেখানে যান। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট অঙ্কোলজি সেন্টার আছে, আমাদের গভর্নমেন্ট থেকে তৈরি করা হয়েছে। এবার সেই ডিস্ট্রিক্ট অঙ্কোলজিতে যান, তারা যদি আপনাকে বলেন যে না এখানে হবে না, তাদেরকে লিখে দিতে বলুন যে আপনি তো বলছেন হবে না, তো আমি কোথায় যাব, তো তারা লিখে দেবেন, সেইভাবে আপনি আসুন, কিন্তু ব্যাপারটাকে ফেলে রাখবেন এবং সেটা আপনার সম্পূর্ণ বিনা খরচে হবে। দেখুন, সচেতনতা করা উচিত কিভাবে, এটা দুভাবে হতে পারে, একটা সরকার থেকে এবং বিভিন্ন NGO যেগুলো আছে বেসরকারি, কিন্তু তারা NGO যেদেরকে আমি বলি, অর্গানাইজেশন বিভিন্ন,
এই এনজিওদের কিন্তু একটা বিশাল রোল আছে এই সচেতনতা, কারণ সরকারের পক্ষে, সরকার তো ডিস্ট্রিক্ট অঙ্কোলজি করেছেন, সরকার অনেক করছে, এবার এই সরকারের পক্ষে গ্রামের প্রতিটা মানুষের কাছে গিয়ে পৌঁছনো একটু অসুবিধা, তাও তারা করছেন, অসুবিধা আছে। ফার্স্ট হচ্ছে মানুষ কীভাবে করা যেতে পারে, আমি ধরেই নিলাম যে টিভি দেখেন অনেক মানুষ, তারপরে ধরুন আপনার মোবাইল তো এখন সবার হাতে হাতে, সেইখানে যদি কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে এই ধরনের ব্যাপারগুলো হলে, এই ধরনের সিমটম হলে আপনারা সরাসরি সরকারি মানে জায়গায় দেখা করুন, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে লোকাল যে ক্লাবগুলো, এই ক্লাবগুলোর কিন্তু একটা বিশাল রোল আছে, তারা প্রতি বছর একটা করে, আমি দেখেছি অনেকেই ব্লাড ডোনেশন ক্যাম্প করে। এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু অনেক মানুষ আসেন ব্লাড ডোনেট করতে, এটা একটা ভালো উদ্যোগ। এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোর সঙ্গে একটা করে ক্যান্সার সচেতনতা করা হোক, আমার এটা প্রত্যেক ক্লাবকে আমি বলবো সচেতনতা করা হোক। যারা ব্লাড দিতে আসবেন তাদের বা তাদের বাড়ির লোক যারা আসবেন তাদের কাছে এটা প্রচার করা হোক, একটা লিফলেট করে দেওয়া হোক যে এইগুলো হলে আমরা, এই ক্লাবগুলোও মাঝে মাঝে করতে পারেন, ক্যান্সার ক্লিনিক বছরে একবার করে ক্যান্সার সচেতনতা একটা ক্লিনিক করতে পারেন। এ তো গেল লোকাল। তারপর যারা এনজিও আছেন, এই এনজিওগুলো ক্যান্সার নিয়ে কাজ করুক, মানুষের কাছে যাক, বিশেষ করে আমাদের গ্রামের যারা মহিলারা আছেন তাদের কাছে এই সচেতনতাটা খুব কম পৌঁছায়। যেসব মহিলারা সবসময় কি ভাবেন সবসময় যে এই ছেলের এটা হয়েছে, আচ্ছা ছেলের হোক, স্বামীর হোক, মানে সংসারের কথা চিন্তা করতে করতেই তাদের দিন চলে যায়, নিজের কথা চিন্তা করার সময় থাকে না। সেই সব মহিলাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে বলতে হবে যে তাদের কি সমস্যা, সেগুলো শুনে তাদের যদি মনে হয় যে ক্যান্সারের কোনো, এটা রোজ যাওয়ার দরকার নেই, 6 মাসে 9 মাসে একবার করে গেলেই হবে, তো তাদের কাছে পৌঁছতে হবে। দেখুন, যারা বিদেশে যাচ্ছেন তারা প্রত্যেকেই অর্থনৈতিক দিক দিয়ে অনেক মানে অনেকটা উপরের দিকে আছেন, তারা অর্থনৈতিকভাবে অনেক সবল, সুতরাং তাদের কাছে চিকিৎসাটা সহজলভ্য। এবারে এই যে ক্যান্সারটা তারা হয়তো অনেক তাড়াতাড়ি তাদের কাছে ডিটেক্ট হচ্ছে, এবং যখনই ডিটেক্ট হচ্ছে তখন তারা বাইরে চলে যাচ্ছেন এবং সেখানে পরিষেবা, তারা অপারেশন করছেন, সব কিছু করছেন, কেমো করছেন, ঠিক আছে, এবং তারা কে কোন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সেটাও সবসময় আমরা জানি না। যাই হোক, আপনি যখন বলছেন, আমি বলবো যে তারা ওই আর্লি স্টেজেই হয়তো যাচ্ছেন গিয়ে, এবং সেই আর্লি স্টেজে যদি আমাদের গ্রামের লোক আমাদের কাছে আসেন, আমাদের যে সাধারণ মানুষ যারা যাদেরকে নিয়ে চলতে হয়, তারা যদি আমাদের কাছে আসেন তাহলে তারাও সেরে যাবে। আমার অনেক পেশেন্ট আছে যারা বহুদিন ধরে ভালো আছে, তারা আসেন, দেখিয়ে যান, কিন্তু সেগুলো খবর হয় না, আমাদের প্রচারের দরকারও নেই, কিন্তু তারাও ভালো আছেন। কিন্তু যেহেতু তারা সেলিব্রিটি, তারা ভালো আছেন, এইটা প্রচার হয়। কিন্তু আমাদের এখানে বহু মানুষ আছেন যারা ভালো আছেন এবং সেইটা প্রচার হয় না। আপনি চাইলে আপনাকে আমি নাম এবং নাম্বার দিয়ে দিতে পারি যারা ভালো আছেন, কিন্তু অনেকেই ভালো থাকছেন না। তার প্রধান কারণ তারা আসছেনই অনেক পরে, এবং কিছু ক্ষেত্রে কিছু ক্যান্সার থাকে যাদের, যে সমস্ত ক্যান্সারের নেচারটাই খুব খারাপ, মানে ধরুন মানে আমরা বলি যে ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল, মানে তারা প্রথম থেকেই খুব খারাপ, মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, হাজার চিকিৎসাত্ব। সেই ক্যান্সার যদি যে কোনো অভিনেতার হোক, যে কোনো সেলিব্রিটির হোক, তাদেরও সেই একই ফেট হয়। সুতরাং ওইটা কোনো কথা না, তাদের কাছে টাকা আছে, তারা চিকিৎসা কিনতে পারেন, তারা বাইরে চলে যাচ্ছেন। আমাদের দেশের মানুষও বহু ভালো আছে। দ্বিতীয় পর্বে আমরা জানব ক্যান্সারের বিভিন্ন স্টেজ ও গ্রেড নিয়ে, থাকবে আরও অনেক বিষয়। আপনার ও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে, তাই শরীর ও মনের নানান রোগ, তার প্রতিকার ও পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা হেলথ এবং ডিজিটাল নিউজ বাংলা। দেখুন আমাদের খবর। ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ রাখুন।